একদম পড়ার টেবিল থেকে উঠবি না। শরীর খারাপের বাহানা দিয়ে পড়াশোনায় ফাঁকি দেওয়া আমি একদম পছন্দ করি না। তুমি কি পাথরের তৈরি? আমার এই অবস্থার জন্য যে তুমিই দায়ী, সেটা কি একবারও বুঝতে পারছো না? মানে আমি আবার কি করলাম? আমি তো শুধু তোকে শাসন করি, তোর ভালোর জন্য। এই শাসনটাই তো কাল হয়েছে। তোমার ওই রাগী চোখের আড়ালে থাকা মায়াটা আমাকে বাঁচতে দিচ্ছে না। নীলা, তুই কি জানিস তুই কি বলছিস? আমরা ভাই বোন, আমাদের সম্পর্কটা শুধু দায়িত্বের। দায়িত্ব তো শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই ভালোবাসা, তুমি চলে গেলে আমি হয়তো আর কোনো দিন টেবিলে ফিরবো না নীল। দেখ নীলা, পড়ার সময় পড়বি, কোনো বাড়তি কথা বলবি না। এত রুট কেন তুমি? সব সময় শুধু এমন করো। হ্যাঁ করি, কারণ তুই পড়তে বসে কথা বলে বলে সময় নষ্ট করিস, যা আমি একদমই পছন্দ করি না। কারণ সবাই অনেক ভরসা করে তোকে আমার কাছে পড়তে দিয়েছে। সবার বিশ্বাস আমার কাছে পড়লে তুই ভালো রেজাল্ট করতে পারবি, আর তার জন্য ভালো করে পড়াশোনা করার দরকার। যা তুই করিস না, পরে রেজাল্ট খারাপ হলে সবাই আমাকে কথা শোনাবে, যা আমি একদম চাই না। ঠিক আছে ঠিক আছে, এত জ্ঞান দিতে হবে না। অবশ্যই দিতে হবে, কারণ আমি তো এখানে জ্ঞান দিতেই আসি। এখন কথা না বলে চুপচাপ পড়াশোনা কর। এতক্ষণ যার সাথে বকবক করলাম সে হচ্ছে নীলা, আমার চাচাতো বোন। আমি নিলয় আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে। এবার অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছি, আর নীলা এসএসসি পরীক্ষা দিবে। আমরা একই বাড়িতে থাকি, জয়েন্ট ফ্যামিলি। নীলা অনেক ফাজিল একটা মেয়ে, পড়াশোনা একদম করতে চায় না, জানিয়ে চাচা চাচি সহ সবাই অনেক চিন্তা করেন। তার মাঝে হচ্ছে সবার ছোট, তাই আহ্লাদ পেতে পেতে আরও খারাপ অবস্থা। নীলা সবাইকে ইগনোর করলেও আমার ক্ষেত্রে অন্যরকম, মানে আমাকে একটু ভয় পাই। তাই সবাই মিলে আমাকে জোরাজুরি করে আমি যেন নীলাকে পড়াই। কারণ আজ পর্যন্ত যত টিচার রাখা হয়েছে ওর জন্য সবাই কয়দিন পড়িয়ে চলে যায়, যার কারণে নীলার পড়াশোনার একদম বাজে অবস্থা। সবার জোরাজুরিতে আমি রাজি হয়ে যাই এবং বলে দেই পড়াশোনা নিয়ে নীলাকে কিছু বললে কেউ যেন এসে কথা না বলে। সবাই আমার কথায় রাজি হয়, আর তারপর থেকে আমি নীলাকে পড়াতে শুরু করি। সেদিনের পর থেকেই নীলার পড়াশোনার রুটিনটা পুরোপুরি আমার হাতে চলে গেল। প্রথম কয়েকদিন ওর অবস্থা দেখে আমার সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো হলো। বই খুলে বসে, কিন্তু 5 মিনিট পরে বলবে এইটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, একটু পানি খেয়ে আসি, একটু ফোনটা দেখি। আমি রেগে গিয়ে বলি, তুই পড়তে বসছিস নাকি অজুহাত খুঁজতে বসছিস? তুমি এত রাগ করো কেন? অন্য টিচাররা তো এত রাগ করতো না। তাই তো কেউ টিকতেও পারেনি। ও একদম চুপ হয়ে যায়, তারপর আস্তে করে বইয়ের দিকে তাকিয়ে পড়তে শুরু করলো। দিন যেতে লাগলো, প্রতিদিন বিকেলে ওকে পড়াতে যাই। প্রথম দিকে খুব কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে একটা অভ্যাস হয়ে গেল। আমি একটু রাগী গলায় বললেই ও মুখ গোমড়া করে বসে থাকে। একদিন পড়াতে পড়াতে বললাম, এই ম্যাথটা কর। নীলা অনেকক্ষণ চেষ্টা করে বলল, পারতেছি না। পারবি, আবার চেষ্টা কর। ও এবার একটু রেগে গিয়ে বলল, সব সময় পারবি পারবি বলো, না পারলে আমি কি করব? না পারলে তো আমি আছি, কিন্তু চেষ্টা না করলে আমি নাই। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে আবার খাতার দিকে তাকালো। ঠিক আছে, করছি। আমি কিছু বললাম না, শুধু ওর পাশে বসে থাকলাম। ও হিসাব করতে লাগলো, একবার ভুল, দুইবার ভুল, তৃতীয়বারে ঠিক। দেখলি, পেরেছিস। নীলা মাথা তুলে তাকালো, চোখে অদ্ভুত এক ঝিলিক। ধীরে ধীরে নীলা বদলাতে লাগলো, আগের মতো আর ফাজলামি করে না। নিজে থেকে এসে বলে, আজকে কি পড়বো? আমি অবাক হয়ে যাই। এ কি সেই নীলা যে পড়ার নাম শুনলেই পালাতো? এত সিরিয়াস কবে থেকে হলি? কেউ একজন খুব রাগী, তাই ভাবলাম নিজেকে শুধরে নিই। যাক, ভালোই হয়েছে, অবশেষে বুঝলি। নীলা আর কিছু না বলে পড়তে লাগলো। এভাবে কেটে গেল কিছুদিন। হঠাৎ একদিন আমার কিছু ছেলে এবং মেয়ে ফ্রেন্ডসরা বাসায় আসে, তাই তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখি দরজার কাছে দাঁড়িয়ে আছে নীলা। কি হয়েছে? কিছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তুমি আজকে পড়াবে না? আজকে একটু কাজ আছে,
কাল পড়াবো। ও কিছু না বলে চলে গেল, কিন্তু সেদিন পড়তে বসেনি। রাতে খেতে বসে চাচি বললেন আজ নাকি নীলা সারাদিন কিছু খায়নি ঠিক মতো। আমি আর কিছু বললাম না। রাতে খাওয়া শেষ করে নিজের রুমে এসে বসে আছি। মাথার ভেতর বারবার ঘুরছে একটা কথাই, নীলা আজ কিছু খায়নি। অদ্ভুত লাগছে ব্যাপারটা। এই মেয়েটা তো এমন না, যার জন্য দিনে 10 বার বকা দিতে হয়, সেই নীলা আজ সারাদিন চুপচাপ। আমি ধীরে ধীরে নীলার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা আধা খোলা। ভেতরে তাকিয়ে দেখি টেবিলে মাথা রেখে বসে আছে, সামনে খাতা খোলা, কিন্তু পড়ার কোনো চিহ্ন নেই। আমি একটু গম্ভীর গলায় বললাম, এই সময় পড়ার কথা ছিল, নাটক করার না। নীলা চমকে উঠল, মাথা তুলে তাকালো, চোখ দুটো লাল, মনে হলো কেঁদেছে হয়তো। তুমি? কেন, আসতে পারি না? নীলা কিছু বলল না, আবার মাথা নিচু করে ফেলল। আমি ভেতরে গিয়ে চেয়ারটা টেনে বসলাম। খাসনি কেন সারাদিন? এমনি। এমনি মানে? খিদে ছিল না। কেন, খিদে নেই কেন? নীলা এবার মাথা তুলে তাকালো, চোখে কেমন একটা অভিমান জমে আছে। তুমি তো আজ পড়াওনি। তাই বলে না খেয়ে থাকবি? তুমি না পড়ালে আমার ভালো লাগে না। আজব তো, পড়াশোনার সাথে খাওয়ার কি সম্পর্ক? নীলা একটু ঠোঁট কামড়ে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সব কিছুরই তো সম্পর্ক আছে, শুধু সব সময় বোঝানো যায় না। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম, তারপর নিজেকে সামলে নিয়ে একটু কড়া গলায় বললাম, এসব ফালতু কথা বাদ দে, আগে গিয়ে খেয়ে আয়। খাবো না। কেন? ইচ্ছে করছে না। ঠিক আছে, না খেলে না খা, পরে অসুস্থ হলে কিন্তু আমার কাছে আসিস না। বলেই আমি চলে যেতে নিলাম। দরজার কাছে গিয়ে থেমে গেলাম। পেছন থেকে কোনো শব্দ নেই, না রাগ না জেদ, একদম চুপ। আমি আবার ফিরে তাকালাম, ও একইভাবে বসে আছে। হঠাৎ করে রাগটা কেমন যেন কমে গেল। আমি আবার এসে চেয়ারটা টেনে বসলাম। ওঠ, খেতে যাবি? তুমি সাথে গেলে যাব। আমি একটু বিরক্ত হয়ে বললাম, সব কিছুতেই আমার উপর ডিপেন্ড করবি নাকি? সব কিছু না, কিছু কিছু। ঠিক আছে, চল। ডাইনিং টেবিলে গিয়ে দেখি সবাই খাওয়া শেষ করে ফেলেছে। আম্মু শুধু বসে আছেন। নীলাকে দেখে হেসে বললেন, আরে নীলা, এখন খেতে আসছে? হ্যাঁ, ভূতে এসে ভর করেছিল, তাই খাইনি সারাদিন। নীলা আমার দিকে রাগী চোখে তাকালো, তারপর চুপচাপ টেবিলে বসলো। আমি পাশে দাঁড়িয়ে থাকলাম। নীলা প্লেটে ভাত নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না। আমি নিচু গলায় বললাম, প্লেটের মাঝে কি এখন মানচিত্র আঁকবি? খা ভালো করে। নীলা আমার দিকে একবার তাকিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আমি আবার নীলার রুমে গেলাম। পড়তে বস। আজ পড়বো না। কেন? এমনি, এভাবেই বসে থাকো। মানে? মানে কিছু না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, ঠিক আছে, আজকে বেশি পড়াবো না, অল্প পড়ে নে। নীলা হালকা হাসল, তারপর অল্প পড়িয়ে আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন থেকে আবার আগের রুটিন শুরু হলো, তবে একটা পার্থক্য স্পষ্ট। নীলা এখন নিজে থেকেই সবসময় পড়তে বসে, আমি ডাকতে না গেলেও চলে আসে। একদিন বিকেলে আমি একটু দেরি করে রুমে ঢুকলাম, দেখি নীলা আগে থেকেই বসে আছে, বই খোলা, খাতা রেডি। আজ তো আগে পড়তে বসে গেছিস? দেরি করলে তো তুমি আবার বকা দিবা। তাহলে ভয়ে পড়ছিস? মোটেও না, আমি কাউকে ভয় পাই না। আচ্ছা হয়েছে, এবার মন দিয়ে পড়। ধীরে ধীরে নীলার পরীক্ষা কাছাকাছি চলে আসলো। সিলেবাস প্রায় শেষ, এখন রিভিশন চলছে। একদিন পড়াতে পড়াতে হঠাৎ নীলা বলল, একটা প্রশ্ন করি? কর। পরীক্ষা শেষ হলে তুমি কি আমাকে আর পড়াবে না? সঠিক বলতে পারছি না। কেন, তুমি তো বাসায়ই থাকবে। আমি বইয়ের দিকে তাকিয়ে বললাম, আমার ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে চাকরিতে জয়েন করব, তখন এসবের জন্য আর সময় পাবো না। তুমি চাকরি করবে? কিছু একটা তো করতে হবেই, এভাবে বেকার বসে খাবো কতদিন? নীলা চুপ করে গেল। আগের মতো তর্ক করল না, মজা করল না,
শুধু খাতার দিকে তাকিয়ে রইল, কিন্তু বুঝতে পারছিলাম মাথার ভেতর অন্য কিছুই ঘুরছে। এই যে, পড়ায় মন দে, এক্সাম সামনে। হুম। দিনগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। আমার অনার্স ফাইনাল শেষ হয়ে গেল এক সময়। শেষ পরীক্ষাটা দিয়ে বের হয়ে মনে হলো একটা বড় চাপ শেষ, কিন্তু তারপরও একটা চাপ রয়ে গেছে। ওদিকে নীলার পরীক্ষা এসে গেছে। আগে সেই ফাজিল মেয়েটা এখন পুরোপুরি অন্যরকম। নিজে থেকে রুটিন বানায়, সময় মতো পড়ে, এমনকি আমি না বললেও পড়া রিভিশন করে। তবুও প্রতিদিন আমি ওকে নিয়ে বসি, এই চ্যাপ্টারটা আবার দেখ, আগেই দেখেছি। আবার দেখ। নীলা একটু বিরক্ত হয়, কিন্তু কিছু বলে না, চুপচাপ পড়ে। প্রথম পরীক্ষার দিন সকালে আমি নিজেই ওকে সেন্টারে দিয়ে আসি। রাস্তায় বেশি কথা বলে না, শুধু হাতের অ্যাডমিট কার্ডটা শক্ত করে ধরে থাকে। ভয় লাগছে? হুম। যা পড়েছিস সেটাই লিখবি, বেশি ভাবিস না। নীলা মাথা নাড়ল। সেন্টারে গেটে ঢোকার আগে একবার আমার দিকে তাকালো। তুমি থাকবা তো বাইরে? থাকব। ও হালকা একটা নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকে গেল। এভাবে প্রতিটা পরীক্ষা গেল। আমি প্রায় প্রতিদিনই ওকে নিয়ে যাই, আবার নিয়ে আসি। বাইরে বসে অপেক্ষা করি। ধীরে ধীরে নীলার সব পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ দিনের পরীক্ষা দিয়ে বের হয়ে ও হালকা হেসে বলল, অবশেষে শেষ হলো। কেমন হলো আজকের পরীক্ষা? ভালোই হয়েছে মনে হয়। ভালো হলেই ভালো। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। নীলার রেজাল্ট দিয়েছে। নীলার রেজাল্ট দেখে বাসায় এক ধরনের উৎসবের আমেজ, সবাই খুশি। নীলা ভালো রেজাল্ট করেছে। চাচা চাচি তো আমাকে বারবার ধন্যবাদ দিতে লাগলেন, আর সেই সাথে আমার জবের ব্যাপারটা এগোতে লাগলো। কয়েকটা জায়গায় আগে থেকেই সিভি দিয়ে রেখেছিলাম। একদিন বিকেলে ফোন এলো ইন্টারভিউয়ের জন্য। আমি ইন্টারভিউ দিতে গেলাম। কয়েকদিন পর রেজাল্টও পেলাম। অবশেষে চাকরিটাও হয়ে গেল, কিন্তু শহরের বাইরে গিয়ে করতে হবে। আমি তেমন কিছু না ভেবে রাজি হয়ে যাই। বাসায় খবর দিতেই সবাই খুশি, কিন্তু আবার বাইরের কথা শুনে কিছুটা মন খারাপও। আম্মু তো চোখে পানি নিয়ে দোয়া করতে লাগলেন। কিন্তু এই সব কিছুর মাঝেও একটা জিনিস খেয়াল করলাম, নীলা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি কয়েকবার খেয়াল করলাম, কিন্তু কিছু বললাম না। সন্ধ্যার দিকে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস বইছে। হঠাৎ পেছন থেকে নীলার কণ্ঠ। তুমি কবে যাবে? আমি একটু ঘুরে তাকালাম। আর 1 সপ্তাহ পর। এত তাড়াতাড়ি? জব তো, সময় মতো জয়েন করতে হবে। নীলা আর কিছু বলল না, শুধু গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। আমি বুঝতে পারছিলাম ওর ভেতরে কিছু একটা চলছে, কিন্তু সেটা মুখে আনছে না। আমি হালকা মজা করে বললাম, কিরে, আমি চলে গেলে তো আর কেউ বকা দিবে না, খুশি হওয়ার কথা। নীলা একটু হেসে বলল, হ্যাঁ, খুব খুশি হব। কিন্তু সেই হাসিটা একদমই হাসির মতো লাগলো না। যাওয়ার আগের দিনটা কেমন যেন অদ্ভুত কেটে গেল। নীলা সারাদিন আমার সামনে আসেনি। আমি ইচ্ছে করেই ওকে ডাকলাম না। রাতে যখন ব্যাগ গোছাচ্ছি, তখন দরজায় হালকা শব্দ হলো। তাকেই দেখি নীলা দাঁড়িয়ে। কিছু বলবি? সব গুছিয়ে ফেলেছো? হুম। কতদিন পর আসবা? ঠিক বলতে পারছি না, কাজের ওপর ডিপেন্ড করবে। ও, ভালো থেকো। তুইও। নীলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল কিছু বলতে চাই, কিন্তু পারছে না। তারপর হঠাৎ করে বলল, সেখানে গিয়ে নিজের খেয়াল রেখো। এত চিন্তা করার দরকার নেই, আমি ভালোই থাকব। নীলা আর কিছু না বলে চলে গেল, কিন্তু যাওয়ার আগে দরজার কাছে একবার থেমে তাকিয়েছিল। সেই দৃশ্যটা কেমন যেন বুকের ভেতর আটকে রইল। পরদিন সকালে আমি চলে গেলাম। নতুন শহর, নতুন কাজ, নতুন মানুষ, সব কিছু নিয়ে শুরু হলো নতুন একটা জীবন। প্রথম দিকে খুব ব্যস্ততা, অফিস, কাজ, নতুন পরিবেশ, সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল দ্রুত। বাসায় মাঝে মাঝে ফোন দিতাম, সবার সাথে কথা হতো, কিন্তু নীলার সাথে খুব একটা কথা হতো না।
আমি ভাবতাম হয়তো এখন আর আমার প্রয়োজন নেই ওর জীবনে। এইভাবে কেটে গেল প্রায় 2 মাস। একদিন অফিসে কাজ করছি, হঠাৎ আম্মুর ফোন। রিসিভ করতেই কণ্ঠটা কেমন যেন কাঁপা। নিলয়, তুই একটু আসতে পারবি? আমি চমকে গেলাম। কেন, কি হয়েছে? নীলা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। কি হয়েছে ওর? মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তার বলেছে শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আমি আর কিছু শুনলাম না। সেদিনই ছুটি নিয়ে রওনা দিলাম। তারপর হাসপাতালে পৌঁছালাম। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে কেমন যেন অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রুমে ঢুকতেই দেখি নীলা বেডে শুয়ে আছে। খুব শুকিয়ে গেছে। সেই আগের চঞ্চল ফাজিল মেয়েটা নেই। চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। আমার বুকটা হঠাৎ করে ভারী হয়ে গেল। আমি ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। নীলা। ও চোখ খুলল। আমাকে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, তুমি এসেছো? আমি গম্ভীর গলায় বললাম, কি অবস্থা বানিয়েছিস নিজের? নীলা হালকা হাসার চেষ্টা করল। ও কিছু না, এমনি। ঠিক তখনই ডাক্তার ঢুকলেন। আমি এগিয়ে কথা বললাম। ডাক্তার বললেন, রোগীর শরীর খুব দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। অনেকদিন ধরে পুষ্টির অভাব ছিল, তাই মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তারের কথা শুনে আমার মাথার ভেতরটা যেন ঝাপসা হয়ে গেল। আমি ধীরে ধীরে নীলার দিকে তাকালাম। এই মেয়েটা যে একসময় সারাদিন আমাকে জ্বালাতো, বকা খেয়ে ঠোঁট ফুলিয়ে বসে থাকতো, সে আজ নিজের খেয়াল রাখার মতো শক্তিটাও হারিয়ে ফেলেছে। আমার বুকের ভেতর হঠাৎ একটা অপরাধবোধ এসে বসল। ঠিকমতো খাস না কেন? নীলা চোখ নামিয়ে ফেলল, কিছু বলল না। আমি একটু কড়া গলায় বললাম, ডাক্তার কি বলল শুনছিস তো? শৈলের এই অবস্থা কেন? নীলা আস্তে করে বলল, ইচ্ছে করতো না খেতে। ইচ্ছা করতো না মানে? খাওয়াটা আবার ইচ্ছার ওপর নির্ভর করে নাকি? নীলা এবার আমার দিকে তাকালো, চোখে পানি চিকচিক করছে। সবকিছু কি জোর করে করা যায়? আমি থেমে গেলাম। আমি ধীরে ধীরে চেয়ারটা টেনে বসলাম। গলার স্বরটা নরম করে বললাম, কি হয়েছে তোর? সত্যি করে বল। নীলা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব ধীরে ভাঙা গলায় বলল, তুমি চলে যাওয়ার পর থেকে কিছুই ভালো লাগতো না। পড়তে বসতাম, কিন্তু তুমি পাশে থাকো না। বকা দেওয়ার কেউ নেই, জোর করার কেউ নেই। সবকিছু ফাঁকা ফাঁকা লাগতো। আগে ভাবতাম তুমি শুধু রাগ করো, কিন্তু তুমি না থাকাই বুঝলাম তোমার রাগটাই আমার সবচেয়ে অভ্যেস হয়ে গেছিল। তুমি না থাকলে আমার কিছুই ঠিক মতো হয় না। এই কথাগুলো যেন সোজা এসে আমার বুকের কোথাও আঘাত করল। আমি এতদিন ভাবতাম আমি শুধু ওর দায়িত্ব পালন করেছি, ওকে পড়িয়েছি, শাসন করেছি, এই পর্যন্তই। আমি ধীরে ধীরে বললাম, তাই বলে নিজেকে এই অবস্থায় নিয়ে আসবি? নীলা চোখ বন্ধ করে ফেলল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল কানের পাশে। নিজেকে সামলাতে পারিনি। আমার হাতটা অজান্তেই নীলার দিকে এগিয়ে গেল। আমি আলতো করে ওর হাতটা ধরলাম, তাও প্রথমবার। এর আগে কখনো ধরা তো দূর, চেষ্টাও করিনি। নীলা চমকে উঠল একটু, কিন্তু হাত সরালো না। পাগল মেয়ে একটা। এভাবে কেউ কারোর জন্য নিজেকে শেষ করে দেয়? সবাই না, কেউ কেউ দেয়। ওর কথাটা শুনে আমি চুপ করে গেলাম। মনে হলো কিছু একটা বলার ছিল, কিন্তু গলায় এসে আটকে গেল। আমি একটু কড়া হওয়ার চেষ্টা করে বললাম, এসব নাটক বন্ধ কর। নিজের যে অবস্থা বানিয়েছিস, এটার জন্য তুই সবচেয়ে বেশি দায়ী। নীলা আর কিছু বলল না, শুধু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, দেখেও না দেখার ভান করলাম। আমি আবার বললাম, ঠিকমতো খাস না কেন? এত বড় হয়েছিস, এটুকু বুঝিস না? নীলা এবার আমার দিকে তাকালো। সেই দৃষ্টি একদম শান্ত, কিন্তু ভেতরে অনেক কিছু জমে আছে। কিছু কিছু জিনিস বুঝেও করা যায় না। আমি থেমে গেলাম। কথাটা সহজ, কিন্তু ভিতরে অন্য মানে লুকানো, যেটা আমি বুঝেও বুঝতে চাইছিলাম না। আমি গলা শক্ত করে বললাম, এসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। ডাক্তার যা বলছে ঠিকমতো খা দা, রেস্ট নে,
এটাই করবে। তুমি আবার চলে যাবে? হ্যাঁ, জব আছে তো। হুম। নীলা আর কিছু বলল না, কিন্তু সেই হুমটার ভেতরে যে কতটা অভিমান আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি একটু অস্বস্তি নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। ঠিক হয়ে যা আগে, এসব নিয়ে পরে ভাবিস। নীলা হালকা হাসার চেষ্টা করলো। আমি তো ঠিকই আছি। এটাকে ঠিক থাকা বলে? নীলা কিছু বলল না। রুমে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি দাঁড়িয়ে আছি আর ও চুপচাপ শুয়ে আছে, কিন্তু দুজনের মাথার ভেতরই যেন ঝড় চলছে। কিছুক্ষণ পরে আমি ধীরে বললাম, খাবারগুলো খেয়ে নে। ইচ্ছে করছে না। ইচ্ছা না করলেও খেতে হবে। তুমি খাইয়ে দিবে? কেন? তোর হাতে কি হয়েছে? কিছু না। নীলা কিছু বলল না। আমি উঠে গিয়ে প্লেটে খাবার নিলাম, তারপর খাইয়ে দিলাম। নীলা চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিলাম। ডাক্তার বলল আজকে নাকি ছাড়া যাবে না, আগামীকাল বাড়ি যেতে পারবে। হাসপাতালে আম্মু, চাচি আর আমি রইলাম। আমাকে অনেকবার বলা হয়েছে বাড়ি চলে যেতে, কিন্তু আমি যাইনি। অফিস থেকে ছুটি বাড়িয়ে নিলাম। নীলার খাওয়া, ওষুধ, ডাক্তার সবকিছু আমি নিজে দেখতে লাগলাম। তারপর পরের দিন বাড়িতে চলে গেলাম। নীলা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, আর এদিকে আমার ছুটিও প্রায় শেষের দিকে। আবার চলে যেতে হবে, কিন্তু এবার যাওয়ার কথাটা মনে হলেই বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করছিল। বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আকাশে হালকা মেঘ, বাতাসটাও একটু ঠান্ডা। পিছন থেকে পায়ের শব্দ শুনে বুঝলাম নীলা। এখন কেমন আছে শরীর? ভালো। ঠিকমতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। নীলা কিছু বলল না, শুধু পাশে এসে দাঁড়ালো। গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। আগের মতো ঠোঁট ফুলিয়ে জেদ করছে না, রাগ দেখাচ্ছে না। এই চুপচাপটাই যেন বেশি কষ্ট দিচ্ছিল। রাতে ব্যাগ গোছাচ্ছিলাম, সব কিছু গোছানো প্রায় শেষ। হঠাৎ দরজায় টোকা। তাকিয়ে দেখি নীলা। ভেতরে আয়। নীলা ধীরে ধীরে ঢুকল। চোখে সেই অদ্ভুত নীরবতা। সত্যি চলে যাবে? কাজ আছে তো। নীলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ বলল, যদি আমি বলি না যেতে? বাচ্চাদের মতো কথা বলিস না। নীলা এবার মাথা তুলে সরাসরি আমার চোখের দিকে তাকালো। আমি সিরিয়াস। ওর চোখের দৃষ্টি দেখে আমার হাসিটা মিলিয়ে গেল। এসব সম্ভব না নীলা। সবকিছুই কি সম্ভব আর অসম্ভব দিয়ে মাপা যায়? আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। হঠাৎ করে নীলা বলল, তুমি কি সত্যি কিছু বুঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? কি বুঝব? নীলা এবার আর নিজেকে আটকাতে পারল না। গলা কাঁপছে, কিন্তু কথা থামাচ্ছে না। তুমি চলে যাওয়ার পর থেকে আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, সব ফাঁকা লাগে। প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করি। তুমি থাকলে আমার সব কিছু ঠিক থাকে, তুমি না থাকলে কিছুই ঠিক থাকে না। আমার বুকের ভেতর ধক করে উঠল। নীলা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি চেষ্টা করেছি নিজেকে সামলাতে, অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি, কারণ আমি তোমাকে শুধু ভাই হিসেবে দেখি না। বলেই নীলা চুপ হয়ে গেল। ঘরটা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল কয়েক সেকেন্ডের জন্য। আমি ধীরে ধীরে বললাম, নীলা, তুই কি বলছিস বুঝছিস? খুব ভালো করেই বুঝি, অনেক দিন ধরে বুঝি, শুধু বলতে পারিনি। এটা ঠিক না। কি ঠিক না? ভালোবাসা কি ঠিক ভুল দেখে হয়? আমি চুপ করে গেলাম। নীলা এবার একটু শান্ত গলায় বলল, তুমি চাইলে চলে যেতে পারো, কিন্তু আমি আর না বলে থাকতে পারবো না, তাই সব বলে দিয়েছি। নীলার কথাগুলো আমার ভেতরটা নাড়িয়ে দিল। আমি এতদিন নিজেকে বুঝিয়েছি আমি শুধু দায়িত্ব পালন করেছি, কিন্তু সত্যি কি তাই? ও অসুস্থ হলে আমি সব ছেড়ে চলে এসেছি কেন? ও না খেলে আমার এত অস্থির লাগে কেন? উত্তরগুলো আমার কাছেই ছিল, শুধু স্বীকার করিনি। আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপ করে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ভয় আছে, অভিমান আছে, কিন্তু
সবচেয়ে বেশি যা আছে সেটা হলো একটা নিশ্চিত অনুভূতি। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, নীলা, তুই যা বলছিস সেটা হালকা কিছু না, এটা অনেক বড় একটা সিদ্ধান্তের ব্যাপার। আমরা একই পরিবারের, একই সাথে বড় হয়েছি। বাইরে থেকে এটা কেউ সহজভাবে নেবে না। শুধু আমাদের ভালো লাগলেই সব ঠিক হয়ে যায় না। আমি জানি, তবুও নিজের ফিলিংসটা বদলাতে পারিনি। আমিও চেষ্টা করছি নিজেকে বোঝাতে যে তুই শুধু দায়িত্ব, কিন্তু তুই অসুস্থ হওয়ার পর বুঝলাম তোর জন্য চিন্তাটা শুধু দায়িত্বের জায়গায় নেই। নীলা আমার দিকে তাকালো, চোখে একটুখানি আলো জ্বলে উঠল। কিন্তু এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হলে আমাদের দুজনকেই ঠান্ডা মাথায় ভাবতে হবে, আবেগ দিয়ে না, বাস্তবতা দিয়ে। নীলা চুপ করে মাথা নাড়ল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানিস? তোর পড়াশোনা, তোর ভবিষ্যৎ, আর আমার নিজের ক্যারিয়ারটা সেট করা। আমরা যদি সত্যি সিরিয়াস হই তাহলে পালিয়ে না গিয়ে ঠিকভাবে সামনে দাঁড়াতে হবে। মানে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ না? আমি হালকা করে মাথা নাড়লাম। না, এড়িয়ে যাচ্ছি না, কিন্তু তাড়াহুড়াও করব না। সময় নিয়ে বুঝে ঠিকভাবে এগোবো। নীলা এবার একটু হালকা শ্বাস ফেলল, যেন বুকের ভেতর জমে থাকা চাপটা কিছুটা কমল। তাহলে তুমি চলে গেলে কি হবে? যেতে তো আমাকে হবেই। এভাবে হুটহাট কিছু করা যাবে না। আমরা যোগাযোগ রাখব, আর যখন সময় ঠিক হবে তখন দুই পরিবারে কথা বলবো। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি অপেক্ষা করতে পারবো। আগে নিজের খেয়াল রাখতে শেখ, না খেয়ে থাকলে কিন্তু সব প্ল্যান বাতিল। নীলা একটু মুচকি হাসল। ঠিক আছে, চেষ্টা করব। আমি হাত বাড়িয়ে ওর মাথায় আলতো করে হাত রাখলাম। শুধু চেষ্টা না, করতে হবে। পরের দিন আমি চলে গেলাম, তবে এবার সব কিছু আগের মতো ফাঁকা লাগছিল না। প্রায়ই ফোনে কথা হতো। নীলা এখন নিয়ম করে খায়, নিজের পড়াশোনায় মন দেয়, মাঝে মাঝে আগের মতো ঝগড়া করে, কিন্তু এখন সেই ঝগড়ার ভেতরে একটা নিশ্চয়তা থাকে। আমারও কাজের চাপ বাড়তে লাগলো। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে লাগলাম। সময়ের সাথে সাথে আমাদের কথাগুলোও পরিণত হতে লাগলো। প্রায় 1 বছর পর আমি আবার বাসায় ফিরলাম, এবার শুধু বেড়াতে না, নিজের সিদ্ধান্ত নিয়ে। সেদিন রাতে বসার ঘরে সবাইকে নিয়ে কথা বললাম। শুরুতে সবাই অবাক, কিন্তু ধীরে ধীরে কথাগুলো বোঝাতে পারলাম। সময় লেগেছে, কিন্তু অস্বীকার করার মতো কিছু ছিল না। তারপর ছোট করে একটা পারিবারিক আয়োজনে আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিক হলো। পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। কিছু ভালোবাসা শাসন আর রাগের আড়ালে এভাবেই লুকিয়ে থাকে। কখনো কখনো দায়িত্বের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মনের টান। নীলা আর নীলের এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের জীবনেও কি এমন কেউ আছে যার বকা শুনলে মন খারাপ হওয়ার বদলে ভালো লাগে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। গল্পটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন আরও বাস্তব ও আবেগী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।